চ্যাপ্টার 2 এর 6 নম্বর স্লাইডে যে টপিকটা সেটা হলো ইন্টারেস্ট কামস ফ্রম টু প্রাইমারি ব্যাকগ্রাউন্ডস। আমাদের যেহেতু কোর্সটা হলো ইমেজ প্রসেসিং কোর্স, তাহলে এখানে প্রশ্নটা হলো ইমেজ প্রসেসিং কেন আমরা করি, হোয়াট ইজ দ্য পারপাস আর হোয়াট ইজ দ্য কজ টু প্রসেস অ্যান ইমেজ। এই ক্ষেত্রে আহ, বলছে যে দুইটা কারণে আমরা ইমেজকে প্রসেস করি। দেয়ার আর টু কজ or two perceptions for which we process image or images. দুইটা পারসেপশন, একটাকে বলা হয় হিউম্যান পারসেপশন, অ্যানাদার ওয়ান ইজ কল্ড মেশিন পারসেপশন। হিউম্যান পারসেপশন হলো মানুষের সাপেক্ষে যদি প্রসেস করার প্রয়োজন পড়ে। অ্যাজ ফর এক্সাম্পল, তুমি একটা ইমেজকে ক্যাপচার করেছো বা তুলেছো, সেই ইমেজটাকে তুমি ব্রাইট করতেছো, ডার্ক করতেছো, কন্ট্রাস্ট করতেছো, অথবা শার্প করতেছো। এইসব তুমি করতেছো জাস্ট তোমার ইমেজটাকে অ্যাস্থেটিক্যাল বা আরো সুন্দর করার জন্য, আরো প্লিজিং করার জন্য। তাহলে এই কারণে যদি ইমেজটাকে প্রসেস করা হয় মানুষের প্লিজিংয়ের জন্য বা আনন্দের জন্য, তাহলে সেটা হলো হিউম্যান পারসেপশন বা মানুষের জন্য ইমেজটাকে প্রসেস করা। আর সেকেন্ড টাইপ অফ কজ হলো ফর মেশিন পারসেপশন, মেশিনের জন্য। তুমি একটা ইমেজ থেকে মেশিনের মাধ্যমে কোনো ডাটা ইনফরমেশন গ্যাদার করবা, অথবা কোনো একটা প্রবলেম সলভ করবা, বা কোনো একটা আউটপুট বা ইনফরমেশন তুমি তৈরি করবা একটা ইমেজ থেকে। তাহলে সেক্ষেত্রে তোমার ইমেজটাকে যদি তোমার প্রসেস করার প্রয়োজন পড়ে, তাহলে সেটা হলো মেশিন পারসেপশন। এক্সাম্পল যদি বলি যে আমরা যেটা করি, যে মনে করো ওসিআর, অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজার রিকগনিশন। তো ওসিআর এর মাধ্যমে আমরা যখন ক্যারেক্টারগুলোকে আলাদা করি, তখন তোমার ইমেজটা যদি নিট অ্যান্ড ক্লিন না হয়, তোমার শার্প না হয়, তাহলে তোমার সিস্টেম কিন্তু অক্ষরগুলাকে বা ক্যারেক্টারগুলাকে আইডেন্টিফাই করতে পারবে না। যদি আইডেন্টিফাই করতে না পারে, তাহলে সে কিন্তু ওই অক্ষরগুলাকে টেক্সট আকারে সে রিকভার করতে পারবে না। তাহলে মেশিনের জন্য, মেশিন তার নিজস্ব কাজের জন্য আমরা যখন ইমেজটাকে প্রসেস করি, তখন সেটা হলো ফর মেশিন পারসেপশন। আর মেশিন পারসেপশন যে কাজটা করে সেটাই হলো মেশিন ভিশন। মেশিন ভিশন মানে হলো মেশিন বা কম্পিউটারের মাধ্যমে ইমেজ থেকে ডাটা বা ইনফরমেশন গ্যাদার করা। তাহলে এই দুইটা কারণে আমরা ইমেজকে প্রসেস করে থাকি, ওয়ান ফর হিউম্যান পারসেপশন, অ্যানাদার ইজ ফর মেশিন পারসেপশন। এখন পরের স্লাইডে যেটা বলছে সেটা হলো গ্রোথ ইন ইমেজ প্রসেসিং। ডে বাই ডে ইমেজ প্রসেসিং ইনক্রিজ হচ্ছে না ডিক্রিজ হচ্ছে, সেটা হলো মূল প্রশ্ন। মানে ইমেজ প্রসেসিং এর কাজগুলো দিন দিন বাড়তেছে না কমতেছে? ডেফিনেটলি ইমেজ প্রসেসিং গ্রোথ ইজ ইনক্রিজিং। হ্যাঁ, গ্রোথটা বাড়তেছে। এর কারণ কি? এক নম্বর কারণ হলো মেড পসিবল বাই দ্য অ্যাডভেন্ট অফ লার্জ স্কেল ডিজিটাল কম্পিউটার্স। একসময় মানুষ তার শুধু নিজস্ব প্রয়োজনে একটা ইমেজকে তারা তৈরি করতো বা ছবি তুলতো। আমরা যখন ছোট ছিলাম তখনও হয়তো তোমার পরীক্ষার জন্য একটা ছবি দরকার, কোনো একটা রেজিস্ট্রেশন করার জন্য বা ম্যাট্রিক পরীক্ষার রেজিস্ট্রেশনের জন্য ছবি দরকার, তখন আমরা ছবি তুলেছিলাম বা ছবি তুলতাম। এত অ্যাভেলেবল ছবি তোলার সুযোগ ছিল না। কিন্তু এখন কোনো কারণ ছাড়াই, কোনো পারপাস ছাড়াই কিন্তু আমরা ছবি তুলি। পারপাসটা জাস্ট তোমার ওন ইন্টারেস্ট, তুমি নিজের ভালো আনন্দ পাও ছবি তুলে, এই জন্য তুমি ছবি তুলতেছো। এক সময় কিন্তু সেই সুযোগটা ছিল না। তাহলে ডে বাই ডে ইমেজ প্রসেসিং জবস কিন্তু বা টাস্ক বা জব কিন্তু বাড়তেছে। এর একটা কারণ হলো তোমার লার্জ স্কেল ডিজিটাল কম্পিউটার্স, মানে কম্পিউটার বা মেশিনের আবিষ্কার, বা মেশিন বা কম্পিউটারের মাধ্যমে ইমেজকে প্রসেস করার সুযোগ। এটা হলো মূল কারণ। এখন আমরা এত বেশি ছবি তুলি কেন? আমাদের স্মার্টফোন আমাদের হাতে আছে। স্মার্টফোন অলসো এ কম্পিউটার। তাহলে স্মার্টফোন আমাদের অ্যাভেলেবল থাকার কারণে এবং স্মার্টফোনের মাধ্যমে ইমেজকে প্রসেস করাটা খুবই একটা ইজি ব্যাপার। এখন প্রত্যেকটা স্মার্টফোনেই কিন্তু ইমেজ প্রসেসিং করার জন্য তোমার টুলস আছে অথবা সফটওয়্যার আছে বা অ্যাপস আছে। আর সেকেন্ড কারণ হলো ইমেজ প্রসেসিং নাও ইউজ টু সলভ মেনি প্রবলেমস। এক সময় ইমেজ বা ছবির মাধ্যমে প্রবলেম সলভিং এর কনসেপ্টটা খুব বেশি ছিল না, কিন্তু এখন অনেক প্রবলেম আমরা সলভ করতে পারি ইমেজ প্রসেসিং এর মাধ্যমে।
এই জন্য ইমেজ প্রসেসিংটা ইউজ করা হচ্ছে নাওডিস খুব বেশি পরিমাণে। এখন আরো ছোট একটা সহজ একটি কোয়েশ্চন, যে অ্যাপ্লিকেশন এরিয়াস কোথায় কোথায় আমরা ইমেজ প্রসেসিং ইউজ করতে পারি। নাম্বার ওয়ান, টেকনিক্যাল ইমেজ প্রসেসিং। টেকনিক্যাল ইমেজ প্রসেসিং বলতে বোঝাচ্ছে এখানে যে ন্যাচারাল সায়েন্স ইনক্লুডিং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাটেরিয়াল সায়েন্স, অ্যাস্ট্রোনমি অ্যান্ড জিওলজি ইউজ ইমেজ প্রসেসিং এজ এ টুল। তোমার বিভিন্ন সায়েন্সের বিভিন্ন ব্রাঞ্চ আছে, বিভিন্ন ব্রাঞ্চে ইমেজটাকে ব্যবহার করা হয় একটা টুল হিসাবে। মনে করো পার্টিকেল বা অণুকে অণুকে আমরা প্রকাশ করি ইমেজের মাধ্যমে। তুমি জানো বায়োলজিক্যাল সেলগুলো আছে, প্রাণীর কোষ, উদ্ভিদ কোষ এগুলো আছে, এগুলোকে ইমেজের মাধ্যমে প্রকাশ করা হয়। তারপর মনে করো অ্যাস্ট্রোনমি যারা অ্যাস্ট্রোনমিস্ট যারা আকাশ গবেষক যারা, তারা আকাশে কি দেখে সেটা কিন্তু ইমেজের মাধ্যমেই প্রকাশ করে থাকে। ঠিক আছে, তাহলে ইমেজের অ্যাপ্লিকেশন এরিয়া হলো বিভিন্ন সায়েন্সের বিভিন্ন ব্রাঞ্চে আমরা ইউজ করতে পারি। এক্সাম্পল দিয়েছে নিচে দেখো, মেজারমেন্ট অফ পার্টিকেল সাইজ ইন ম্যাটেরিয়াল সায়েন্স, এনহ্যান্সমেন্ট অফ ইমেজেস অফ সেলেস্টিয়াল বডিজ ফর অ্যাস্ট্রোনমি, অ্যানালাইজিং ইমেজেস অফ পার্টিকল কলিশন ইন পার্টিকল ফিজিক্স। তাহলে সায়েন্সের বিভিন্ন ব্রাঞ্চে আমরা ইমেজকে ব্যবহার করতে পারি, ওয়ান অফ দ্য এরিয়া অফ ইমেজ অ্যাপ্লিকেশন। মেডিকেল ইমেজিং, মেডিকেল সায়েন্সে আমরা ইমেজকে ব্যবহার করে থাকি। ভেরি সিম্পল, এক্স রে, সিটি, এমআরআই, আল্ট্রাসাউন্ড, এগুলো সবই হলো মেডিকেল সায়েন্সে ব্যবহার করা ইমেজ, যে ইমেজের মাধ্যমে প্রবলেম আইডেন্টিফাই করা হয়। ঠিক আছে, বিভিন্ন প্রবলেম বা ডিজিজকে আইডেন্টিফাই করা হয়। রিমোট সেন্সিং, তুমি দূরে কোনো জিনিসকে ক্যাপচার করে সেটার ব্যাপারে কোনো আইডিয়া নেওয়া অথবা কোনো সিদ্ধান্ত পৌঁছা বা প্রবলেম বের করা এবং সেটা সলিউশনটা বের করা। ইমেজ প্রসেসিং ক্যান বি ইউজ টু অবজার্ভ, স্টাডি অ্যান্ড মেজার অবজেক্টস ফ্রম এ ডিস্টেন্স। দূর থেকে বা অনেক দূরের জিনিসকে অবজার্ভ করা, স্টাডি করা, মেজার করা, এই কাজে আমরা ইমেজকে ব্যবহার করতে পারি বা করা হয়। এক্সাম্পল, মেজারমেন্ট অফ আর্থ রিসোর্সেস, পৃথিবীর কোথায় কোন রিসোর্স আছে সেটা ইমেজের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে ইমেজ তোলা হয়। সেই ইমেজ থেকে আমরা বিভিন্ন রিসোর্স বা বিভিন্ন জিনিসের অবস্থান জানতে পারি, তাদের পরিমাণ জানতে পারি, তাদের কন্ডিশন জানতে পারি। যেমন এখানে বলেছে ফরেস্ট, water supply, and urbanization, and tracking the changes in these resources. মনে করো 10 বছর আগে স্যাটেলাইটের মাধ্যমে কোনো একটা ছবি যদি তোলা হয় কোনো একটা ফরেস্ট মানে জঙ্গল, আর 10 বছর পর যদি ছবি তোলা হয়, তাহলে দুইটা ছবির পার্থক্য থেকে বুঝতে পারবা তুমি ফরেস্টের সাইজ ইনক্রিজ হয়েছে নাকি ডিক্রিজ হয়েছে। তাহলে এই সব দূর দৃষ্টির মাধ্যমে কোনো একটা জিনিসকে অবজার্ভ করা, স্টাডি করা বা মেজার করার জন্য আমরা ইমেজ প্রসেসটাকে ইউজ করতে পারি। ডিফেন্স অ্যান্ড ইন্টেলিজেন্স গ্যাদারিং, ডিফেন্সের কাজে, ইন্টেলিজেন্সের কাজে তোমার ইমেজকে ব্যবহার করা হয়। ইমেজ অ্যাকুইজিশন ফর রিমোট সেন্সিং মাস্ট বি ডান ফ্রম এ স্যাটেলাইট or an airplane using specialized high speed camera, এবং এই কাজগুলো সাধারণত হাই স্পিড ক্যামেরার মাধ্যমে দূর থেকেই করা হয়। These images are then transmitted to a remote sensing image processing system which performs it. তারপর বলছে তুমি যখন স্যাটেলাইটের মাধ্যমে বা এয়ারপ্লেন থেকে যখন তুমি ইমেজ ক্যাপচার করবা, তখন সেখান থেকে ইমেজটাকে তুমি ট্রান্সফার করে দিবা কোনো রিমোট কোনো সেন্সিং বা রিমোট কোনো সিস্টেমের কাছে। সেখান থেকে ইমেজটা প্রসেস হয়ে মানুষের কাছে ভিজুয়ালাইজ হয়। দেন ইন্ডাস্ট্রিয়াল ইন্সপেকশন, শিল্প কারখানায় অনুসন্ধানের কাজে সাধারণত ইমেজকে ব্যবহার করা হয়। মনে করো ঔষধ কোম্পানির কথা চিন্তা করতে পারো। ঔষধ কোম্পানি যে ক্যাপসুলগুলো তৈরি করে, ক্যাপসুলের যে তোমার খাবারটা থাকে বা জ্যাকেট, যেটার ভিতরে মেডিসিন থাকে, সেই ক্যাপসুলের যে জ্যাকেট বা খাবার সেটা তো ডিফেক্ট হতে পারে, আবার ভালো হতে পারে। হ্যাঁ, মনে করো অনেকগুলা খাবার তারা তৈরি করে বা জ্যাকেট তৈরি করে, সেখান থেকে কোনো একটা জ্যাকেট যদি সেটা
ঠিক মতো তৈরি না হয়, তাহলে সেই কাজটা তুমি কোনো সিস্টেম যেখানে ইমেজের মাধ্যমে ডিফেক্ট যে জ্যাকেটটা আছে সেটাকে আইডেন্টিফাই করতে পারে এবং সেটাকে রিমুভ করতে পারে। তাহলে ইমেজের মাধ্যমে অনেক প্রবলেম সলভ করা হয় ইন্ডাস্ট্রির কাজে। যেমন এখানে বলছে পারফরমেন্স রিকোয়ারমেন্টস আর ভেরি ডিমান্ডিং ইন ইন্ডাস্ট্রিয়াল ইন্সপেকশন বিকজ দি পার্টস বিং ইন্সপেক্টেড আর ফ্রিকুয়েন্টলি মুভিং, ফর এক্সাম্পল ইন অ্যান অ্যাসেম্বলি লাইন, দেয়ার ফর ফার্স্ট ইমেজ প্রসেসিং হার্ডওয়্যার ইজ রিকোয়ার্ড। আরও দেখবা যে বিভিন্ন ডিসকভারি বা বিভিন্ন চ্যানেলে এটা দেখানো হয় যে রোবটের মাধ্যমে তোমার গাড়ি অথবা কারকে বা ভেহিকলকে কালার করা হয়, অথবা রোবটের মাধ্যমে ভেহিকলের ডোর তোমার এগুলা অ্যাসেম্বলি করা হয়। তো এই কাজগুলো যে তোমার রোবট করে, রোবট কিভাবে তোমার একটা নাটের পজিশন খুঁজে পায় সেটা তার ইমেজ ইউজ করে। তার ভেহিকলের কালার কতটুকু হবে সেটা সে মেজার করে কিভাবে, যে স্ট্যান্ডার্ড কোন কালারের পরিমাণ কেমন হবে সেটা মেজার করে সে ইমেজের মাধ্যমে। তার ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন কাজে ইমেজ প্রসেসিংটাকে আমরা ইউজ করতে পারি বা করা হয়। আরও কিছু অ্যাপ্লিকেশন এরিয়া আছে ডকুমেন্ট ইমেজিং। আমরা বইপত্রে যে ইমেজ ব্যবহার করি সেই কথাটা বলেছে। ডেস্কটপ পাবলিশিং, আচ্ছা ডকুমেন্ট ইমেজিং যেটা সেটা হলো আমরা সবসময় করে থাকি। মনে করো কোনো একটা পেপারকে আমরা ইমেজে কনভার্ট করি, অথবা কোনো একটা জায়গাতে কোনো লেখা আছে বা বিলবোর্ড আছে এইগুলোকে আমরা ইমেজে কনভার্ট করি। আর ডেস্কটপ পাবলিশিং হলো তোমার বইপত্রে আমরা যে ইমেজগুলো ব্যবহার করি আমাদের একাডেমিক কাজের জন্য, অথবা ম্যাগাজিনে আমরা যে ইমেজগুলো ব্যবহার করি। আর গ্রাফিক্স আর্টস হলো তোমার বিলবোর্ড তৈরির কাজে যে ইমেজগুলো ব্যবহার করা হয় বা প্রসেস করা হয়। বিভিন্ন আর্টস সায়েন্স সেন্টার আছে যেখানে এই কাজগুলো করে। যেমন আমরা যে বিভিন্ন প্রোগ্রাম করি সেটার জন্য যে ব্যানারগুলো তৈরি করা হয়, সেই ব্যানারের কাজটা কিন্তু ইমেজ প্রসেসিংয়ের একটা কাজ। মেডিকেল ফিল্ডে এক্স রেটা হলো মেডিকেল ফিল্ডের একটা ইমেজ, যে ইমেজ থেকে আমরা বিভিন্ন প্রবলেমকে আইডেন্টিফাই করে থাকি। এরিয়াল অ্যান্ড স্যাটেলাইট ইমেজ এনহ্যান্সমেন্ট, এগ্রিকালচার, ওয়েদার অ্যান্ড মিলিটারি। তোমার ওয়েদার ফরকাস্টিং যেটা করে সেটাও ইমেজকে ব্যবহার করে করা হয়। এগ্রিকালচার ক্ষেত্রে তোমার যে যে তোমার শস্য অথবা যে ফসলগুলো উৎপন্ন হয় সেগুলার আর মেজারমেন্ট, সেটার যে কোনো তোমার ফ্রুট অথবা শস্য যেগুলো উৎপন্ন হয় সেগুলোর মধ্যে সেগুলোর মধ্যে কোনো ডিজিজ আছে কিনা, সেই ডিজিজগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি ইমেজকে ব্যবহার করে। ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন, কম্পিউটার বেসড প্রোডাক্ট ইন্সপেকশন, একটু আগে আমরা বলেছি। ল এনফোর্সমেন্ট, তোমার বিভিন্ন আহ, আইনগত কাজে আমরা ইমেজকে ব্যবহার করতে পারি, যেমন ফিঙ্গারপ্রিন্ট প্রসেসিং, সার্ভেলেন্স ক্যামেরা প্রসেসিং, এইগুলা আমরা ইমেজের ক্ষেত্রে ইউজ করতে পারি। ডিফেন্স অ্যাপ্লিকেশনস, রিকগনাইজিং অ্যান এনিমি ট্যাঙ্ক ইন ফোলিয়েজ, গাইডিং এ মিসাইল ইন ফ্লাইট। এখন তোমরা জানো যে আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধ চলতেছে। এই যে মিসাইলের মাধ্যমে যে তোমার যে টার্গেট সে ফিক্সড করে সেটা কিভাবে করে, এটা হলো আমি যেটা নিউজে দেখলাম, অথবা আহ, সেটা হলো ইরানের পক্ষে নাকি তোমার চায়না স্যাটেলাইটের মাধ্যমে আমেরিকার যে বিভিন্ন ঘাঁটি আছে সেই ঘাঁটিগুলো বা তাদের যে স্থাপনা আছে স্থাপনাগুলোর ছবি পাঠাচ্ছে চায়না তাদের স্যাটেলাইট থেকে ইরানকে। তারপর ইরান নাকি সেখানে টার্গেট করে আক্রমণ করতেছে। তাহলে এইখানে এইখানে একই কাজ তোমার ইমেজের মাধ্যমে ডিফেন্সের ক্ষেত্রে ইমেজকে ব্যবহার করা, ইমেজকে ব্যবহার করে তোমার ডিফেন্স বা অ্যাটাক করার যে কাজ সেটা করা। সায়েন্সের ক্ষেত্রে এনহ্যান্সিং অ্যান ইলেকট্রন মাইক্রোস্কোপ ইমেজ ফর রিডেবিলিটি, বলছে যে আমরা যে এত ছোট ছোট অণু পরমাণু দেখি আছে আমাদের রিয়েল লাইফে, কিন্তু এগুলো আমরা সরাসরি চোখে দেখি না, কিন্তু এইগুলা বলছে আমরা ইমেজে কনভার্ট করে, মানে ইলেকট্রন মাইক্রোস্কোপ ইমেজ, ইলেকট্রন মাইক্রোস্কোপ ইমেজ মানে খুব ছোট ছোট ইমেজকে আমরা রিডেবল করতে পারি, এনহ্যান্সিং
এনহ্যান্সিং মানে হলো ইমেজটাকে ইমপ্রুভ করা মানে হলো ইমেজের সাইজ বড় করতে পারি আমরা, বড় করে সেটা আমাদের রিডেবল ফর্মে আমরা আনতে পারি। তাহলে এইসব বিভিন্ন কাজে আমাদের অ্যাপ্লিকেশন হলো ইমেজের অ্যাপ্লিকেশন বা ইমেজ প্রসেসিংয়ের অ্যাপ্লিকেশন। এখানে দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে, দুটো ছবি, একটা উপরে একটা নিচে। এটা হলো একটা সেল, ইমেজ অফ এ সেল করাপ্টেড বাই ইলেকট্রনিক নয়েজ। উপরের যে ছবি এবং নিচের যে ছবি, দুইটা ছবি কিন্তু একই ছবি। উপরেরটা বলছে নয়েজি ইমেজ, তার মানে এটা নয়েজ আছে। আর নিচের যে ইমেজটা সেটা হলো একটু ক্লিয়ার অথবা বেটার কোয়ালিটি, এই ইমেজের কোয়ালিটি একটু বেটার। তাহলে উপরের যেটা নয়েজি ইমেজ, সেই ইমেজটাকে প্রসেস করে তোমার নিচের যে ইমেজটা আছে সেটা তৈরি করা। তার মানে এমন নয় যে দুইটা ছবি দুই সময়ে তোলা, তা না। উপরের ছবিটাকেই প্রসেস করে নিচের ছবিটা তৈরি করা হয়েছে। এইটাই হলো ইমেজ প্রসেসিং। কিভাবে তৈরি করেছে সেটা বলেছে এখানে, রেজাল্ট আফটার এভারেজিং সেভারেল নয়েজি ইমেজেস। তোমার উপরে যে নয়েজি ইমেজটা আছে, এরকম কিছু ইমেজকে নিয়ে তাদের মধ্যে অ্যাভারেজ করা। অ্যাভারেজ যদি করা হয় তাহলে বেটার কোয়ালিটির ইমেজ পাওয়া যায়। উপরে যে ছবিটা আছে এরকম যদি একাধিক ছবি তোমার নিতে হবে, তার মানে সবগুলো ছবি কিন্তু নয়েজি, কিন্তু নয়েজি ইমেজগুলোকে যদি আমরা অ্যাভারেজ করি তাহলে বেটার লুকিং বা নিট অ্যান্ড ক্লিন ইমেজকে পাওয়া যায়। এবং এই জন্য বলছে এটাকে অ্যাভারেজিং সেভারাল নয়েজি ইমেজেস। এটা হলো একটা কমন টেকনিক টু রিডিউস দ্য নয়েজ। নয়েজ দূর করার একটা কমন টেকনিক হলো একাধিক ইমেজকে নিয়ে অ্যাভারেজ করে সেই যে অ্যাভারেজ আউট ইমেজটা পাওয়া যাবে, সেই ইমেজটা, এবং সেই ইমেজটা হলো নয়েজ রিডাকশন বা রিডিউস করা নয়েজ, নয়েজ রিডিউস করা একটা ইমেজ। তো এই যে কনসেপ্টটা, ইমেজকে অ্যাভারেজ করে তুমি বেটার একটা ইমেজ পেতে পারো, এটা কিন্তু আমরা গত ক্লাসে বলেছি যে তোমাদের ল্যাব আছে, ল্যাবটা আমি যত সময় ম্যাথ ল্যাব দিয়ে করবো এবং তোমাদেরকে ল্যাব ম্যাথ দিয়ে সেটা দেখাবো। তখন আমরা প্র্যাকটিক্যাল দেখতে পারবো যে একাধিক ইমেজকে আমরা যদি অ্যাভারেজ করি তাহলে আমরা একটা বেটার ইমেজ দেখতে পাই। নয়েজি ইমেজ মানে হলো ব্লার্ড, ব্লার্ড মানে ঝাপসা, উপরে ইমেজটা ঝাপসা। ঝাপসা ইমেজগুলোকে যদি আমরা অ্যাভারেজ করি তাহলে আমরা একটা বেটার কোয়ালিটি ইমেজ পেতে পারি। এটা আমরা আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা দেখার চেষ্টা করব। এক্স রে, আমরা সবাই তো এক্স রে সঙ্গে পরিচিত, এক্স রে ফিল্ম যেটা আছে সবাই পরিচিত। এখানে দুটো ছবি দেওয়া আছে, অ্যান অরিজিনাল এক্স রে ইমেজ। উপরে যে ছবিটা এটাকে বলছে তার এক্স রে ইমেজ, যদি না বলতো তাহলে কিন্তু আহ, আমাদের পক্ষে সেটা আইডেন্টিফাই করা খুবই কঠিন হতো যে আসলে কি এটা এক্স রে ইমেজ নাকি অন্য কিছুর ইমেজ। কিন্তু যেহেতু বলছে যে এটা এক্স রে ইমেজ তাহলে আমাদের বুঝতে সুবিধা হলো এটা এক্স রে একটা ইমেজ। কিন্তু উপরের এক্স রে ইমেজটাকে এনহ্যান্স করে বা প্রসেস করে নিচের ইমেজটা তৈরি করা হলো। নিচের ইমেজটা থেকে বোঝা যাচ্ছে যে আসলে এটা এক্স রে, এবং সেটা আমাদের শরীরের কোন অংশের এক্স রে সেটাও কিছুটা বোঝা বোঝা যাচ্ছে। আমার মনে হয় যে সেটা বুকের হাড়ের যে হাড়ের ইমেজ বা এক্স রে। এখন এখানে যে জিনিসটা করছে যে উপরের ইমেজটাকে কিন্তু নিচের ইমেজটা তৈরি করা, তার মানে একটা ইনপুট ইমেজ বা অরিজিনাল ইমেজকে প্রসেস করে আরেকটা ইমেজ বা বেটার ইমেজ তৈরি করা, এটাই হলো ইমেজ প্রসেসিং। তো এই ক্ষেত্রে কি করছে তারা, এই ক্ষেত্রে যেটা করা হলো বেটার ইমেজ তৈরি করার জন্য সেটা হলো আফটার কন্ট্রাস্ট অ্যান্ড অ্যাজ এনহ্যান্সমেন্ট। উপরে যে ইমেজটা আছে সেটার কন্ট্রাস্ট এনহ্যান্স করেছে এবং অ্যাজ এনহ্যান্স করেছে। কন্ট্রাস্ট কি জিনিস তোমরা অনেকেই হয়তো তোমাদের মোবাইলে যে ক্যামেরা আছে, ক্যামেরা ছবি তোলার পর মোবাইলে কিছু অ্যাপস আছে যে অ্যাপসগুলো দ্বারা ইমেজ বা ছবিটাকে প্রসেস করা যায়। প্রসেস করা বলে এনহ্যান্স করা যায়, ইমপ্রুভ করা যায় এরকম। তোমরা কেউ কি কখনো ইমেজ প্রসেস করতে গিয়ে কন্ট্রাস্টের সঙ্গে পরিচিত আছো, বা কন্ট্রাস্ট করো কিনা বা করেছো কিনা কখনো? এই যে শেয়ার করলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে, আমারও তোমাদের বোঝাতে সুবিধা হবে। যারা মোবাইলে ছবি ব্যবহার করো
অনেক সময় ওই টুলস, বিভিন্ন টুলস আছে, যে অ্যাপস আছে, অ্যাপসের মাধ্যমে আমরা ইমেজের ব্রাইটনেস বাড়াই, ব্রাইটনেস কমাই, তারপর তোমার কন্ট্রাস্ট বাড়ানো হয়, কমানো হয়, শার্প বাড়ানো হয়, কমানো হয়। এরকম করেছে কিনা আমার সঙ্গে শেয়ার করতে পারো কেউ? জি স্যার, করা হয়েছে স্যার। ওইখানে একটা অপশন আছে কন্ট্রাস্ট, আছে না? জি স্যার, আছে স্যার। আচ্ছা, এটা কিন্তু অনেকেই আমরা করি, আমিও করি, তোমরা হয়তো করো। মাইক্রোসফট ওয়ার্ডেও করছিলাম স্যার, কন্ট্রাস্ট আছে, ব্রাইটনেস আছে, বাড়ানো যায় কমানো যায়, কন্ট্রাস্ট বাড়ানো যায় কমানো যায়। হ্যাঁ, এগুলা যারা ফটোশপ বা এরকম ইমেজ প্রসেসিং টুল বা সফটওয়্যার ব্যবহার করে তারাও কিছুটা এগুলা জানে। আর আমার প্রশ্ন হলো কন্ট্রাস্ট যে কাজটা আমরা করি, হ্যাঁ, মোবাইল অ্যাপসে কন্ট্রাস্টটা কি হয় যে বামে সরালে একরকম আউটপুট, মানে ইমেজটা চেঞ্জ হয় একরকম, আর ডানে সরালে ইমেজটা চেঞ্জ হয় অন্যরকম। তাহলে কন্ট্রাস্টের মাধ্যমে আউটপুটটার চেঞ্জটা কি হয়, কেউ কি বলতে পারবা? তুমি কন্ট্রাস্ট করতেছো, দেখতেছো যে আউটপুটটা বেটার হচ্ছে, কিন্তু আসলে কি বেটার হয়? একটু বাড়ে। হ্যাঁ, তাহনিম বক বলো, তাহনিম বক বলো, আবার বলো। ভিজিবিলিটি স্যার বাড়ে। আর যে ইমেজটা আমরা ইউজ করি ওইটা আর একটু ক্লিয়ারলি দেখা যায়, অবজেক্ট ক্লিয়ারলি গুলো দেখা, আইডেন্টিফাই করা যায়। রাইট, 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 কথা ঠিক বলছো। যে ভিজিবিলিটি বাড়ে মানে অবজেক্টটাকে সুন্দর দেখা যায়, আইডেন্টিফাই করা যায়, ক্লিয়ার দেখা যায়, এইটা। আচ্ছা, গুড। এই কাজটাই হয়, কিন্তু কন্ট্রাস্ট এনহ্যান্সমেন্ট, কন্ট্রাস্ট বলতে আসলে কি মিন করে? তুমি যে বললা সেটা ভিজিবিলিটি বাড়ে যখন ডান পাশে নাও, অবজেক্টটা ক্লিয়ার হয় যখন ডান পাশে তুমি সরাও। যদি আমি যে অ্যাপসটা ব্যবহার করি সেটার মতো হয়, হ্যাঁ, অত আমি যে আইফোনে ব্যবহার করেছি আগে, আর ডান পাশে যখন সরাই আমরা, তখন সেটা আরো ঝাপসা হয়, ক্লিয়ার, আরো ব্লাড, ব্লাড মানে ঝাপসা হয়, ঠিক কিনা বক্ত? তার জিনিসটা হচ্ছে গিয়ে ওইটা তো আমাদের কালারের উপর ডিপেন্ড করে। এখন আপনি যদি ডান দিকে সরান, তাহলে যদি আপনি রেড কালারকে ফোকাস করে ডান দিকে সরান, তখন পুরো কন্ট্রাস্টটা রেডিশ হয়ে যাবে। যদি আপনি ব্ল্যাক কালারের উপর এটা করেন, তাহলে পুরোটা জিনিস এক্সট্রা কপির মতো হয়ে যাবে। ওইটার উপর ডিপেন্ড করে স্যার কন্ট্রাস্টটা চেঞ্জ করা হয়। মূলত আচ্ছা, আমরা সচরাচর কন্ট্রাস্ট ইউজ করি কখন, যখন মনে করেন যে চোখের দেখার সময় যে চোখে অনেক সময় কালার গ্লিচ করে, ওইটা কম করার জন্য, বা কোনো খাবার বা অন্য কোনো ছবিকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য। তো হয় কি, আচ্ছা, ওই ছবিতে যদি কোনো কালার স্পেসিফিক্যালি বেশি থাকে, ওইটা কমানোর জন্য আমরা ব্যবহার করি। বা কোনো কালারকে মনে করেন ব্ল্যাক এন্ড হোয়াইট করার জন্য অনেক সময় কন্ট্রাস্ট ব্যবহার করা হয়। আচ্ছা। ঠিক আছে, তুমি নির্দিষ্ট কালারের সাপেক্ষে কতটা বলেছো আর কি। এইখানে দেখো যে আমি যেটা করি, আমি তোমাদের প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিই। অনেক সময় তোমাদের আহ, বিভিন্ন নোটিশ যেটা পেপারে দেওয়া থাকে, আমাদের ভার্সিটি নোটিশ দেয়, তখন সেটাকে আমি ছবি তুলে তোমাদের গ্রুপে দিয়ে দিই। তো ছবি তুলে যখন দেখি যে লেখাটা ক্লিয়ার না, তখন আমি কন্ট্রাস্টটা বাড়িয়ে ফেলি। হ্যাঁ, কন্ট্রাস্টটা বাড়িয়ে দিই, তখন কালো লেখাগুলো আরো বেটার লুকিং হয়, মানে আরো আরো ভালো দেখা যায়। আর ব্যাকগ্রাউন্ডটা সাদা ছিল, সাদাটা আরো আরো সাদা হয়। কন্ট্রাস্ট বাড়ানো মানে হলো যে কালারের পার্থক্য। কন্ট্রাস্ট অর্থ কি, ডিকশনারি মিনিং হলো পার্থক্য, পার্থক্য বাড়ানো। কন্ট্রাস্ট এনহ্যান্স মানে হলো বাড়ানো, কন্ট্রাস্ট বাড়িয়ে ফেলা। আমি কিন্তু কন্ট্রাস্ট এনহ্যান্স করি। যদি কন্ট্রাস্টকে আমি রিডিউস করতাম, তখন কিন্তু আমারটা ঝাপসা ছিল ছবি, আরো ঝাপসা হতো। এখানে কালারের পার্থক্যটা বাড়ানো, এটা হলো কন্ট্রাস্ট এনহ্যান্সমেন্ট। তুমি দেখো এখানে উপরে যে ছবিটা আছে, এখানে কালোর যে পার্টটা আছে সেই পার্টটাকে আরো কালো করা হয়েছে এখানে, আর সাদা যে অংশটা আছে সেটা আরো সাদা করা হয়েছে। তার মানে কালোটাকে আরো বেশি কালো করা, সাদাটাকে আরো সাদা করা। তখন তোমার কি কন্ট্রাস্টটা বাড়লো, এটাই মানে পার্থক্য বাড়লো কালারের। আর কালারের পার্থক্য বাড়লে তুমি প্রত্যেকটা অবজেক্টকে আইডেন্টিফাই করতে পারবা সহজে, বা আরো বেটার আইডেন্টিফাই করা যায়। তো এইটাই হলো কন্ট্রাস্ট। আমরা দেখবো নেক্সট আরো বিভিন্ন এক্সাম্পল আসবে, তোমার দেখতে পারবো। তাহলে এইখানে কন্ট্রাস্ট এনহ্যান্স করার মাধ্যমে আমাদেরকে একটা অরিজিনাল এক্সরে ইমেজকে আমাদের কাছে আউটপুট হিসেবে দিয়েছে। এখন এখান থেকে রিয়েলাইজ করার ব্যাপার হলো যে ডাক্তারদের কাছে যদি অরিজিনাল এক্সরে ইমেজটা দেওয়া হতো, তারা নিজেরা হয়তো আইডেন্টিফাই করতে পারতো না যে কোথায় কি প্রবলেম। এই জন্য প্রত্যেকটা এক্সরে মেশিন সেটা যদি অটোনোমাস হয় তাহলে অটোমেটিক্যালি সে এগুলা করে ফেলে। আর যে ম্যানুয়াল হয় তাহলে ম্যানুয়ালি তোমার ইমেজটাকে নিয়ে কাজ করে তারপর সেই ফিল্মটা দেওয়া হয় ডাক্তারের কাছে।
তাহলে এই মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে কিন্তু ইমেজ প্রসেসিং এর অ্যাপ্লিকেশন বা ব্যবহারটা আছে। এইখানে দেখো, ইমেজ ডিব্লারিং, উপরের ছবিটা থেকেই নিচের ছবিটা তৈরি করা। তার মানে দুই সময় দুইটা ছবি না, একই সময় একটা ছবি থেকেই নিচের ছবিটাকে তৈরি করা। উপরের ছবিটা হলো ইমেজ অফ এ হিউম্যান ফেস ব্লার্ড বাই ইউনিফর্ম মোশন ডিউরিং এক্সপোজার। এটা বলছে যখন মানুষ গতিশীল অবস্থায় থাকে বা কোনো একটা অবজেক্ট গতিশীল অবস্থায় থাকে তখন যদি ছবি তোলা হয় তাহলে এরকম হয়। তোমরা অনেক সময় দেখবা যে তুমি ছবি, কোনো বাচ্চাদের ছবি তুলছো, সে তখন ওই মুহূর্তে হাতটাকে নাড়াই ফেলছে, তাহলে হাতটা কিন্তু ক্লিয়ারলি আসে না। তো এই যে উপরের ছবিটা, এটা একটা ঝাপসা ছবি বা ব্লার্ড ছবি, এবং সেটা তৈরি হয়েছে কেন? মোশনের কারণে। কারণ হয়তো ওই মুহূর্তে যে এখানে যেহেতু মানুষের ছবি, মানুষটা হয়তো নড়ে গেছে, তাই না? এরকম। তো এরকম একটা ছবি যখন তৈরি করে ফেলছো, তুমি তো আর সেকেন্ড টাইম এই ছবিটা তুলতে পারবে না, তখন এই ছবিটাকে প্রসেস করে তুমি একটা বেটার লুকিং এর ছবি তৈরি করতে পারো। তো এইটা কিভাবে তৈরি করেছে? রেজাল্টিং ইমেজ আফটার অ্যাপ্লিকেশন অফ এ ডিব্লারিং অ্যালগোরিদম। ডিব্লারিং অ্যালগোরিদম মানে হলো, ব্লার মানে ঝাপসা, ঝাপসাটাকে দূর করে অ্যালগোরিদম আছে, বিভিন্ন অ্যালগোরিদম আছে, আমরা এইগুলো আস্তে আস্তে শিখবো, জানবো এবং প্র্যাকটিস করব। তাহলে তুমি যদি বিভিন্ন অ্যালগোরিদম ব্যবহার করো তাহলে তুমি ইমেজটাকে এনহ্যান্স বা ইমপ্রুভ করতে পারো। এখন পর্যন্ত যে প্রসেসগুলো দেখলাম, ইমেজ প্রসেসিং দেখলাম, সেগুলো সব ছিল ফর হিউম্যান পারসেপশন, মানুষের সাপেক্ষে, মানুষ দেখে বুঝতে পারবে, জানতে পারবে, এই জন্য, মানুষের দেখার জন্য, মানুষ দেখে বুঝবে, জানবে, এই জন্য হলো এই ইমেজ প্রসেসিং। এই প্রসেসিংগুলো হলো উইথ রেসপেক্ট টু হিউম্যান পারসেপশন, মানুষের সাপেক্ষে প্রসেস করা। সেকেন্ড টাইপ অফ ইমেজ প্রসেসিংটা করা হয় মেশিন পারসেপশন, উইথ রেসপেক্ট টু মেশিন পারসেপশন। Previous examples illustrate processing results intended for human interpretation. মানুষ বুঝতে যায় এটা ইমেজ থেকে, হয়তো সে আনন্দ পাবে, তার ইন্টারেস্ট গ্রো করবে, অথবা সে নিজে ইমেজ থেকে কোনো কিছু আইডেন্টিফাই করবে। তো এইসব কাজে ইউজ করা হয়। এটা হলো মেশিন হিউম্যান পারসেপশন। আর সেকেন্ড ক্লাস ইমেজ প্রসেসিং হলো মেশিনের মাধ্যমে করা, এবং সেইটার জন্য যে প্রসেসিং সেটাকে বলা হয় ফর মেশিন পারসেপশন, ইমেজ প্রসেসিং ফর মেশিন পারসেপশন। তো এই ক্ষেত্রে আমরা যদি এক্সাম্পল হিসেবে দেখি, ইন্টারেস্ট ফোকাসেস অন মেথডস ফর এক্সট্রাক্টিং ইনফরমেশন ইন এ ফর্ম সুইটেবল ফর কম্পিউটার প্রসেসিং। আমরা যদি কোনো একটা ইমেজকে কম্পিউটারকে দিব ইনপুট হিসাবে, যাতে কম্পিউটার ইমেজ থেকে কোনো ইনফরমেশন এক্সট্রাক্ট বা গ্যাদার করতে পারে, যে কোনো ইমেজ থেকে কম্পিউটার কোনো ইনফরমেশন গ্যাদার করবে, এই জন্য ইমেজটাকে প্রসেস করা, সেটা হলো মেশিন পারসেপশন বা মেশিন ভিশন। অ্যাজ ফর এক্সাম্পল, ওসিআর, অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন, যেটা তোমার একটা ছবি থেকে ক্যারেক্টারগুলোকে আলাদা করা। তাহলে মেশিন তোমার, মেশিন বা এখানে মেশিন বলতে কম্পিউটারকে বোঝাচ্ছে, মেশিন বা কম্পিউটার ছবি থেকে অক্ষরগুলোকে আলাদা করবে, তাহলে এটা মেশিনের কাজ। তাহলে মেশিন অক্ষর ছবি থেকে অক্ষরগুলো কারেক্ট আলাদা করার জন্য তোমার যে কাজটা করতে হবে সেটা হলো অক্ষরকে নিট অ্যান্ড ক্লিন তৈরি করতে হবে, যাতে অক্ষরগুলো ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে পারে কম্পিউটার। সেই জন্য ইমেজটাকে প্রসেস করতে হবে যাতে প্রত্যেকটা অক্ষর তোমার আইডেন্টিফাই করা যায় বা ভিজিবল হয়। তাহলে এই ভিজিবল করে তোমার ইমেজটাকে, অক্ষরগুলোকে ভিজিবল করে তারপর ওই ইমেজটাকে কম্পিউটার বা মেশিনে দেওয়া। তাহলে এই যে তুমি ভিজিবল করার জন্য অক্ষরকে ভিজিবল করলা, এটার জন্য তো কাজ করতে হয়। তাহলে কোনো মেশিনকে যখন তুমি ইমেজ দেবা তখন ইমেজটাকে যে প্রসেস করতে হয় সেটাই হলো ফর মেশিন পারসেপশন, অথবা এটা এই ধরনের কাজ কি বলা হয়? মেশিন ভিশন। মেশিন পারসেপশনের কি কি প্রবলেম বা কি কি কাজ করা হয়? নাম্বার ওয়ান বলছে ওসিআর বা অটোমেটিক ক্যারেক্টার রিকগনিশন, এটা মেশিন পারসেপশনের একটা কাজ। ইন্ডাস্ট্রিয়াল মেশিন ভিশন ফর প্রোডাক্ট অ্যাসেম্বলি অ্যান্ড ইন্সপেকশন, তোমার ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা প্রোডাক্টকে নিজে নিজে তৈরি করা, অ্যাসেম্বল করা,
অথবা অনুসন্ধান করা যে মেশিন সবগুলো প্রোডাক্ট ঠিক আছে কিনা। এইসব কাজ করার জন্য যে কাজ করা হয় সেটা হলো মেশিন পারসেপশনের জন্য করা। মিলিটারি রিকগনাইজেন্স, অটোমেটিক প্রসেসিং ফর ফিঙ্গারপ্রিন্টস, স্ক্রিনিং অফ এক্স-রে অ্যান্ড ব্লাড স্যাম্পল, machine processing of aerial and satellite imagery for weather prediction and crop assessment। তাহলে মেশিনের মাধ্যমে যদি তুমি কোনো আউটপুট তৈরি করতে চাও তাহলে সেটা হলো মেশিন পারসেপশনের অ্যাপ্লিকেশন। তাহলে এখন পর্যন্ত যা জানলাম সেটা হলো আমরা দুইটা ইন্টারেস্ট নিয়ে কাজটা করি, একটা হলো হিউম্যান ইন্টারেস্ট, একটা হলো মেশিন ইন্টারেস্ট। হিউম্যান ইন্টারেস্টকে বলা হয় হিউম্যান পারসেপশন, মেশিন ইন্টারেস্টকে বলা হয় মেশিন পারসেপশন। এখানে আমরা হিউম্যান পারসেপশনের কিছু এক্সাম্পল দেখলাম, আর মেশিন পারসেপশনও কিছু এক্সাম্পল দেখলাম। এখন আমাদের সামনে যে স্লাইডটা আছে সেটা হলো ডিজিটাল ইমেজ রিপ্রেজেন্টেশন। এখান থেকে আমরা জানবো যে ডিজিটাল হোয়াট ইজ ইমেজ, দেন হোয়াট ইজ ডিজিটাল ইমেজ, অ্যান্ড হাউ অ্যান ইমেজ ইজ প্রেজেন্টেড ইন এ মেশিন অর কম্পিউটার। আমাদের এই এই কোর্সে আমরা যে ইমেজ নিয়ে স্টাডি করব বা প্র্যাকটিস যে ইমেজগুলো নিয়ে করব সেই ইমেজগুলো হবে মনোক্রোম ইমেজ। তোমরা কি মনোক্রোম ইমেজের নাম শুনেছো? জি না স্যার। আচ্ছা, মনোক্রোম টেলিভিশনের নাম শুনেছো কিনা? মনোক্রোম টেলিভিশন জি না আহ স্যার। শিওনো নাই। দেখেছো? বললেই বলো হ্যাঁ। সাদা কালো টেলিভিশন তোমরা কি দেখেছো? তোমরা নাও দেখতে পারো, আমরা দেখেছি যখন জি ছোট না ছিলাম। স্যার, দেখো নাই সাদা? দেখিনি। তাহলে তোমার বয়স খুবই কম। জি একসময় তো স্যার। একসময় তো মনিটরও ছিল সাদা কালো, বুঝতে পারছো? আমরা যে মনিটর ইউজ করি সাদা কালো, তার কারণ ছিল সাদা কালো মনিটর বা টেলিভিশনের দাম ছিল কম, আর কালার মনিটরের দাম ছিল বেশি। এই জন্য একসময় যখন কম্পিউটার বিক্রির জন্য যে পাবলিসিটি করা হতো বা অ্যাডগুলো দেওয়া হতো তখন বলতো যে কালার মনিটর। এখন যদি কেউ বলে যে কালার মনিটর সহ কম্পিউটার, তাহলে হাসবে, কারণ সকল কম্পিউটার এখন কালার মনিটর দিয়ে তৈরি করে, মানে অ্যাভেলেবল কম্পিউটারের সাথে। তো এরকম মনোক্রোম ইমেজটা হলো তোমার সাদা কালো ইমেজ, যেটা তোমাদের সামনে যেটা আমি স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে এরকম সাদা কালো ইমেজকে বলা হয় মনোক্রোম ইমেজ। আর মনোক্রোম ইমেজ হলো তোমার 8 বিট ইমেজ। 8 বিট ইমেজ, 8 বিটের ইমেজ হলো মনোক্রোম ইমেজ। এখন এটার একটা ডিসকাশন আমি পরে করব যে 8 বিট দ্বারা কি বোঝায়। তাহলে এখানে মনোক্রোম ইমেজ অর সিম্পলি ইমেজ বলে রেফার্স টু এ টু ডাইমেনশনাল লাইট ইন্টেন্সিটি ফাংশন। A monochrome image is a two-dimensional function of fxy। fxy এই যে ফাংশন, এই ফাংশনটাই হলো একটা মনোক্রোম ইমেজ, এবং সেটা টু ডাইমেনশনাল। টু ডাইমেনশনাল বলতে বোঝায় একটা ম্যাট্রিক্স। যার র এবং কলাম আছে সেই হলো টু ডাইমেনশনাল। তাহলে একটা ইমেজ হলো টু ডাইমেনশনাল ফাংশন ফাংশন অফ এক্স ওয়াই। এখন ফাংশন অফ এক্স ওয়াই দ্বারা কি মিন করে? এক্স ওয়াই দ্বারা মিন করে লোকেশন বা কোঅর্ডিনেট, লোকেশন। আর the value of function of xy at xy is proportional to the brightness or gray level of the image at that point। এখানে একটা ইমেজকে বলছে টু ডাইমেনশনাল ফাংশন অফ লাইট ইন্টেন্সিটি। লাইট ইন্টেন্সিটি মানে লাইটের পরিমাণ। আমরা ইমেজ যে দেখতে পাই আসলে ইমেজটা কিছুই না, ইমেজ ইজ দ্য কালেকশন অফ অর প্রেজেন্স অফ লাইট। একটা ইমেজে কি পরিমাণ লাইট আছে সেই লাইটের প্রেজেন্সটাই হলো ইমেজ। লাইটের সংখ্যা কম হলে ডার্ক হয়, বেশি হলে ব্রাইট হয়। তাহলে এই যে লাইট, এই লাইটটাই হলো কালার। কালারের পরিমাণ বেশি হলে কালারটা ব্রাইট হয়, কালারের পরিমাণ লাইটের পরিমাণ কম হলে কালারটা ডার্ক হয়। তাহলে এই জন্য বলছে একটা ইমেজ হলো টু ডাইমেনশনাল ফাংশন অফ লাইট ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি মানে পরিমাণ, লাইটের পরিমাণ। এর টু ডাইমেনশনাল ফাংশন অফ লাইট ইন্টেন্সিটি ফাংশন অফ এক্স ওয়াই। এখানে এক্স ওয়াই দ্বারা বোঝাচ্ছে তোমার লোকেশন বা কোঅর্ডিনেট ভ্যালু। তোমরা যারা গ্রাফের কনসেপ্ট আছে সেখানে কোঅর্ডিনেট বা স্থানাঙ্কের একটা কনসেপ্ট আছে।
যেটাকে লোকেশন হিসাবে আমরা বলতে পারি। আর ওই লোকেশনে যে কালারের পরিমাণ সেটা হলো গ্রে লেভেল বা কালার লেভেল। আমি যদি অন্যভাবে বলি যে ইমেজের ডেফিনেশন, তোমরা কি ইমেজের ডেফিনেশন কি বলতে পারবা? আমরা কিন্তু এইগুলা হাই স্কুল ইন্টারমিডিয়েটে অনেক পড়েছি এগুলা। হোয়াট ইজ অ্যান ইমেজ? কেউ কি বলতে পারবা কিনা? আর আলোকচিত্র। আলোকচিত্র। আচ্ছা, গুড। আমি বলি ইমেজটাকে আমরা সাইন্টিফিক ওয়েতে যদি বলি, ইমেজ ইজ এ কালেকশন অফ পিক্সেল। অ্যান ইমেজ ইজ এ কালেকশন অফ পিক্সেলস। অনেকগুলা পিক্সেলের সমন্বয় হলো ইমেজ। পিক্সেল, এখন প্রশ্ন তোমাদের করতে পারো, হোয়াট ইজ পিক্সেল? কারো কি কোনো আইডিয়া আছে পিক্সেল, হোয়াট ইজ পিক্সেল, বা পিক্সেল বলতে কি জি বোঝায়? স্যার। জি স্যার। বলো। পিক্সেল মানে ছোট ছোট বাক্স। ছোট ছোট বক্স। আচ্ছা। জি স্যার, যেগুলো একত্রিত হয়ে ওই প্রত্যেকটা বক্সের জন্য আলাদা আলাদা কালার ইন্ডিকেট করা থাকে, ওইগুলো আচ্ছা, একসাথে হয়ে একটা ইমেজ তৈরি করে। ইমেজ তৈরি হয়। আচ্ছা, গুড। এই পিক্সেল হলো দ্য স্মলেস্ট ইউনিট অফ এন ইমেজ ইজ কল্ড পিক্সেল। তার মানে একটা ইমেজের ক্ষুদ্রতম অংশ হলো পিক্সেল, যেটাকে সে বক্স বলছে, আমি বক্স বলবো ডট। ডট মানে হলো পত্রের ডট বা বিন্দু। এটা আসলে বিন্দু বিন্দু এত ছোট যে বিন্দুর মতোই থাকে সব। হ্যাঁ, এবং এত ছোট যে বিন্দুগুলা যখন কাছাকাছি থাকে তারা কিন্তু আলাদা, কিন্তু আমরা মনে হয় যেন একসাথে লেগে আছে, এত ছোট। জি তাহলে স্যার, জুম করলে দেখা যায়। হ্যাঁ, জুম করলে দেখা যায়, এটাই। জুম ইন করলে দেখা যায়। ঠিক আছে। তাহলে এই যে দেখো ইমেজে কিন্তু একটা এরো সাইন দিয়ে বলছে পিকচার এলিমেন্ট। পিকচার ছোট ছোট অংশকে বলছে পিকচার এলিমেন্ট। আর ওই পিকচার এলিমেন্টই বা ছোট স্মলেস্ট ইউনিটটাকে বলছে পিক্সেল, অথবা পিইএল, পিকচার এলিমেন্টকে পিইএলও বলা হয়। তাহলে একটা মনোক্রোম ইমেজ হলো, বা যে কোনো একটা ইমেজ হলে কালেকশন অফ পিক্সেলস। তাহলে অনেকগুলো পিক্সেল মিলে একটা ইমেজ। অ্যান্ড ইচ পিক্সেল হ্যাজ টু এলিমেন্টস। এবং এখানে অনেকগুলো পিক্সেল মিলে তো একটা ইমেজ তৈরি হয়, আবার প্রত্যেকটা পিক্সেলের দুইটা অংশ থাকে, দুইটা অংশ বা দুইটা এলিমেন্ট। একটা হলো তার লোকেশন, আর একটা হলো ওই লোকেশনে তার লাইটের পরিমাণ বা ইন্টেন্সিটি অফ লাইট, অথবা আমরা কালারও বলতে পারি। প্রত্যেকটা পিক্সেলের লোকেশন থাকবে এবং ওই লোকেশনে কালার থাকবে। তাহলে লোকেশন এবং কালার মিলিয়ে হলো পিক্সেল। শুধু লোকেশন আছে কালার নাই, সেটাকে আমি পিক্সেল বলতে পারি না। আবার কালার আছে লোকেশন নাই, সেটাও আমি পিক্সেল বলতে পারি না। এই জন্য পিক্সেলের প্রত্যেকটা পিক্সেলের দুইটা এলিমেন্ট থাকবে, মনে রাখবা যদি প্রশ্ন আসে, হোয়াট আর দ্য এলিমেন্টস অফ এ পিক্সেল। দুইটা এলিমেন্টস, একটা হলো তার লোকেশন, যেটাকে এক্স ওয়াই বলা হয়, আর একটা হলো কালার ভ্যালু বা গ্রে লেভেল। আমি কি বোঝাতে পারছি পিক্সেলের দুইটা এলিমেন্ট? জি স্যার, আচ্ছা, বুঝছি গুড। স্যার। আচ্ছা, এখন এগুলো আমাদের খুবই পরিচিত, কিন্তু এই যে কথাগুলো কিন্তু আমরা ক্লাস 6, 7, 8 থেকে কিন্তু আমরা জেনে আসছি। এখন এগুলো জানবো যেহেতু আমরা ইমেজ নিয়ে কাজ করতে হবে, এই জন্য আবার এগুলো জানার প্রয়োজন পড়তেছে। একটা ইমেজের সাইজ তুমি কিভাবে বের করবা? যেহেতু আমি বলছি একটা ইমেজ হলো 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স বা ফাংশন, তাহলে তার র আছে, কলাম আছে। তাহলে একটা ইমেজের সাইজ হবে র বরাবর কয়টা পিক্সেল আর কলাম বরাবর কয়টা পিক্সেল, তার মাল্টিপ্লিকেশন। যেমন দেখো এখানে দেওয়া ইমেজ সাইজ ইকুয়াল টু 640 বাই 480, 640 বাই 480। তার মানে এক্স অ্যাক্সিস বরাবর 640টা পিক্সেল আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর 480টা পিক্সেল আছে। তাটা একটা ইমেজের সাইজ হলো m/n, মানে র এবং কলাম বরাবর যে পিক্সেল আছে সেইগুলোর মাল্টিপ্লিকেশন। আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, আমাদের রিয়েল লাইফে একটা ম্যাট্রিক্সের অরিজিন শুরু হয় কোথা থেকে? বা তোমার গ্রাফ পেপার অরিজিন আমরা কোথা থেকে শুরু করি? আমরা 0 পয়েন্ট থেকে। 0.00 থেকে। কিন্তু 0 পয়েন্টটা কোথায় থাকে? জিরো পয়েন্টের পজিশনটা হলো লোয়ার এক্স এবং ওয়াই এর মিলিত লোয়ার অবস্থান। লেফট কর্নার, লোয়ার লেফট কর্নারে আমরা আমাদের গ্রাফ পেপারে অরিজিন শুরু করি। কিন্তু ইলেকট্রনিক ডিভাইস বা কোনো ডিসপ্লে তার অরিজিন শুরু হয় আপার লেফট কর্নার থেকে। তার মানে এই যে এই ইমেজের আপার লেফট কর্নার, একদম কর্নার থেকে শুরু হবে তার 0, 0। আর আমাদের রিয়েল লাইফে গ্রাফের অরিজিন শুরু হয় লোয়ার লেফট কর্নার থেকে। বুঝতে পারছো কি না?
জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন যেহেতু আমি বলছি এটা মনোক্রোম ইমেজ, এটা হলো 8 বিটের ইমেজ, 8 বিট ইমেজ। এখন 8 বিট দ্বারা কি মিন করে সেটা আমি আজকে, তোমরা হয়তো অনেকেই দেখেছো, বিভিন্ন জায়গাতে মনিটরের ক্ষেত্রে দেখেছো, গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে দেখেছো, অথবা বিভিন্ন ইমেজের ক্ষেত্রে বলা হয় এটা হলো 16 বিটের ইমেজ অথবা 32 বিটের ইমেজ। আর আমরা যে ইমেজটা নিয়ে স্টাডি করব বা প্র্যাকটিস করব সেটা হলো 8 বিট ইমেজ। এই 8 বিট দ্বারা বোঝাচ্ছে, আমি তোমাদের একটা প্রশ্ন করি। আমি বলেছি যে প্রত্যেকটা পিক্সেলের 2টা এলিমেন্ট থাকবে। কে কি বলতে পারবা কি কি এলিমেন্ট? তার লাইট এবং সাইজ। সাইজ না, লাইট এবং তার লোকেশন বা পজিশন। জি স্যার, পজিশন। পজিশন। আচ্ছা, এখন লাইট মানে হলো কালার, তুমি লাইট না বলে কালার বললে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। প্রত্যেকটা পিক্সেল 2টা এলিমেন্ট, একটা হলো তার লোকেশন এবং তার কালার ভ্যালু। এখন এই যে কালার ভ্যালু, এই কালার ভ্যালুটাকে কম্পিউটার কিভাবে প্রেজেন্ট করে? কালার কোডের মাধ্যমে। আর কালার কোডটা সবসময় কম্পিউটার বা মেশিন কিভাবে প্রেজেন্ট করে? বাইনারিতে প্রেজেন্ট করে। তো বিট তো হলো বাইনারির একটা ডিজিট, বাইনারি ডিজিট হলো বিট। তাহলে 8 বিট মানে হলো কোনো ইমেজের প্রত্যেকটা কালারকে 8 বিটের মাধ্যমে প্রেজেন্ট করা হয়। মানে ইমেজটা তৈরি হবে, বা সরি, ইমেজ না, পিক্সেলের যে কালার, কালারের 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 কোড, কালার কোড বা কালারের যে তোমার, যেহেতু বাইনারিতে মেজার প্রেজেন্ট করতে হবে, তাহলে প্রত্যেকটা কালারকে বা কালারের যে সংখ্যা সেটা 8 বিটের মাধ্যমে, 8 বিটের মাধ্যমে প্রেজেন্ট করতে হবে। 8 বিট। তাহলে 8 বিট দ্বারা তুমি সর্বোচ্চ কয়টা কালার তৈরি করতে পারবা? কোনো 8টা আইডিয়া? কালার স্যার। হ্যাঁ, 8টা কালার। 8 বিট তো, 8 বিট মানে তোমার প্রত্যেকটা কালার হবে 8 বিটের। তাহলে একদম মিনিমাম হবে 8টা জিরো, তারপর জিরো, 7টা জিরো দিয়ে 1 হতে পারে, ম্যাক্সিমামটা হবে 8টা 1। 8 বিট ইমেজ মানে হলো প্রত্যেকটা বিটের কালার হবে 8 বিটের। তার মানে ম্যাক্সিমাম 8 বিটের ম্যাক্সিমাম ভ্যালু কত, সংখ্যাটা কত? 8টা 1। আর মিনিমাম 8 বিটের মিনিমাম ভ্যালুটা কত? 8টা 0। আর তার মধ্যবর্তীতে অনেকগুলো ভ্যালু আছে, আছে কি না? এইটা কি বুঝতে পারছো? যে 8 বিট বলতে প্রত্যেকটা কালারকে 8 বিটের মাধ্যমে প্রেজেন্ট করতে হবে। এটা 8 বিট ইমেজ। আর যদি 16 বিট ইমেজ হয় তাহলে 16 বিট দ্বারা প্রত্যেকটা কালারকে প্রেজেন্ট করা যাবে। তাহলে তাহলে আমাকে বলো, 16 বিট দ্বারা আমরা বেশি কালার তৈরি করতে পারবো, না 8 বিট দ্বারা বেশি কালার তৈরি করতে পারবো? স্যার 16 বিট দিয়ে। 16 বিট দিয়ে। আমাদের যেহেতু গ্রে লেভেল ইমেজ, গ্রে ইমেজ, অথবা এটাকে বলা হয় মনোক্রোম ইমেজ, এটা 8 বিটের ইমেজ। 8 বিটের ইমেজ দ্বারা তুমি সর্বোচ্চ কালার তৈরি করতে পারবা 2 পাওয়ার 8। এটা বের করার নিয়ম হলো, যদি কোনো ইমেজের বিট সংখ্যা তোমার জানা থাকে, তাহলে আহ, ওই ইমেজের সর্বোচ্চ কালার তুমি কতগুলা মানে তৈরি করতে পারবা। কারণ অনেকগুলা কালার মিলেই তো তোমার একটা ইমেজ তৈরি হয়। তাহলে ভিন্ন ভিন্ন কালার তুমি কতগুলো তৈরি করতে পারবা সেটা হলো 2 দিয়ে তার বিট সংখ্যা, পাওয়ার হবে বিট সংখ্যা 2 পাওয়ার 8। তার মানে 256টা কালার তৈরি করতে পারবা তুমি মনোক্রোম ইমেজের মধ্যে। যেহেতু মনোক্রোম ইমেজ হলো 8 বিটের, এই জন্য মনোক্রোম ইমেজের টোটাল নাম্বার অফ কালার্স উইল বি 256। 256, যেহেতু জিরো থেকে শুরু, তাহলে 0 থেকে 255 পর্যন্ত। তাহলে দেখো এখানে লাস্টের যে সেন্টেন্সটা, পিক্সেল ইন্টেন্সিটি ভ্যালু, মানে পিক্সেল ইন্টেন্সিটি ভ্যালু মানে কালার ভ্যালু। কালার ভ্যালু হবে মনোক্রোম ইমেজের 0 থেকে 255 পর্যন্ত। আমি এটুকুই বুঝতে পারছো কিনা? জি স্যার, বুঝতে ইমেজ পারছি। একদম কালো হবে 0, একদম সাদা হবে তোমার 255। আর তার মাঝখানে যে ভ্যালুগুলো যে থাকে, তাহলে কালারগুলা সাদা, এবং কালার মাঝখানে যে বিভিন্ন কালার সেটা থাকবে। তাহলে মনোক্রোম ইমেজের কালার ইন্টেন্সিটির রেঞ্জ হলো 0 থেকে 255 পর্যন্ত। এখন ইমেজ তো আমরা বুঝে ফেললাম। এখন ডিজিটাল ইমেজ বলতে কি বোঝায়? ডিজিটাল ইমেজ বলতে বোঝায়, আমি বলেছি যে প্রত্যেকটা পিক্সেলের 2টা এলিমেন্ট থাকবে। এলিমেন্টগুলো কি কি?
তার লোকেশন এবং লাইট। লাইট না বলে কালার বলবা, তাহলে তোমার কালার। বুঝতে সুবিধা, হ্যাঁ বুঝতে সুবিধা হবে। তাহলে প্রত্যেকটা পিক্সেলের দুইটা এলিমেন্ট আছে, একটাকে বলা হয় তার লোকেশন, একটা হলো তার লাইটের ভ্যালু, বা লাইট লাইট না কালার ভ্যালু, অথবা লাইট যেটা, এগুলো কালার ভ্যালু বললে বেটার, কালার। এইভাবে একটা পিক্সেলকে যদি তুমি, এইভাবে তো অনেকগুলো পিক্সেল, একই পিক্সেল, একই জাতীয় পিক্সেল অনেকগুলো মিলিয়ে একটা ইমেজ হয়। তাহলে একটা পিক্সেলকে যদি আমরা কনসিডার করি, তাহলে সবগুলো পিক্সেলের আইডিয়া বা নলেজ আমাদের চলে আসবে। তাহলে যেহেতু একটা পিক্সেলের দুইটা ভ্যালু আছে, একটা হলো তার লোকেশন, একটা হলো তার কালার ভ্যালু। এখন রিয়েল লাইফে আমরা যে ইমেজ ক্যাপচার করি বা তৈরি করি, বা আমরা যে ছবি তুলি, সেখানে লোকেশন তো তোমার সবসময় যে ইন্টিজার পয়েন্ট ভ্যালু দিয়ে হবে তা না। রিয়েল লাইফে তোমার লোকেশন পয়েন্ট বা ফ্র্যাকশনে চলে আসতে পারে, ডেসিমাল পয়েন্টে চলে আসতে পারে। যেমন তুমি লোকেশন বললা যে একটা পিক্সেলের লোকেশন হলো 10, এক্স এর বিলো 10, ওয়াই বিলো দিলা 50। তার মানে 10, এক্স বরাবর 10 গিয়ে ওয়াই বরাবর 50 গিয়ে তোমার ওই পিক্সেলের লোকেশন। কিন্তু কোনো একটা পিক্সেলের লোকেশন তো এমনও হতে পারে 10.5, 50.7, এরকমও হতে পারে। কারণ রিয়েল লাইফের ভ্যালুগুলো সব ইন্টিজার না, কন্টিনিউয়াস হয়। তাহলে আমার লোকেশন, একটা ইমেজের লোকেশন কিন্তু ফ্র্যাকশনে চলে আসতে পারে, মানে এক্স এর যে ভ্যালু সেটা দশমিকে চলে আসতে পারে। আবার কালার ভ্যালু আমি বলেছি 0 থেকে 255 পর্যন্ত। কিন্তু রিয়েল লাইফে বা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কালার ভ্যালু তো সবসময় যে তোমার ইন্টিজার হবে তা তো না। 0, 1, 2, 3 এরকম 255 না হয়, তো এমনও হতে পারে যে 99.6 একটা কালারের ভ্যালু। তাহলে রিয়েল লাইফের যে তোমার কালার ভ্যালু, সেটা কন্টিনিউয়াস ভ্যালু, সেটা দশমিকে বা ফ্র্যাকশনে চলে আসতে পারে। কিন্তু আমরা যখন একটা পিক্সেলের যে তোমার দুইটা ভ্যালু আছে, লোকেশন এবং তার কালার ভ্যালু, ওই দুইটা ভ্যালুকে যখন আমরা ফ্র্যাকশনে না রেখে বা দশমিকে না রেখে ইন্টিজারে কনভার্ট করে ব্যবহার করব, এইভাবে প্রত্যেকটা পিক্সেলেরই যখন ভ্যালু ইন্টিজারে নিয়ে আসব, তখন ওই ইমেজটা হবে ডিজিটাল ইমেজ। আর যদি তার রিয়েল যে ভ্যালু, সেটা দশমিকে থাকতে পারে, ইন্টিজারেও থাকতে পারে, ওইটা হলো কন্টিনিউয়াস ইমেজ। আর যখন আমরা সবগুলা পিক্সেলের কালার ভ্যালু, কোঅর্ডিনেট ভ্যালু, ফ্র্যাকশন বাদ দিয়ে আমরা ইন্টিজারে নিয়ে আসব, তখন সেটাই হলো ডিজিটাল ইমেজ। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ, কেউ একজন রেসপন্স করো। জি স্যার, জি স্যার, বুঝছি স্যার। হ্যাঁ, ডিজিটাল বলতে কিন্তু অনেকে বলতে পারে স্যার ডিজিটাল মানে হলো একটা মনিটরে নিয়ে আসা, কম্পিউটারে নিয়ে আসা, এইটা না। হ্যাঁ, অত বইয়ে আছে সেটা কন্টিনিউয়াস ইমেজ ডিজিটাল না, কোনো মেশিনে নিয়ে আসা ডিজিটাল, এইটা না। তোমার কম্পিউটারের মধ্যেই ইমেজের যে প্রত্যেকটা পিক্সেল আছে, প্রত্যেকটা পিক্সেলের যে ভ্যালু আছে, দুইটা ভ্যালু, প্রত্যেকটা ভ্যালুকে যখন তুমি ইন্টিজার, ইন্টিজার তোমাদের জানা আছে তো, পূর্ণাঙ্গ সংখ্যা, কোনো দশমিক থাকবে না। যখন প্রত্যেকটা পিক্সেলের দুইটা ভ্যালু তুমি দশমিক বাদ দিয়ে শুধু ইন্টিজারে রাখবা, তখন সেই ইমেজটাই হলো ডিজিটাল ইমেজ। তাহলে এখানে তোমার কি বলছে? A digital image in an image that has been discretized both in special coordinates and in brightness. এটাই বলছে, স্পেশাল কোঅর্ডিনেটস মানে হলো লোকেশন, আর ব্রাইটনেস মানে হলো কালার। লোকেশন এবং কালারকে যখন আমরা ডিসক্রিটাইজ করি, ডিসক্রিটাইজ মানে কি? জানি না স্যার। ডিসক্রিট ম্যাথমেটিক্স পড়ছো নাকি? জি স্যার, অঙ্ক করছিলাম। হ্যাঁ, ডিসক্রিট ম্যাথমেটিক্স থেকে তো ডিসক্রিটাইজ আসছে। ডিসক্রিট ম্যাথমেটিক্স এর বাংলা অর্থ কি? বাংলা অর্থ জানি না স্যার। তা ওই যে দেখেন, কোনো একটা তলের মধ্যে। আর কেউ জানো ডিসক্রিট ম্যাথমেটিক্স এর অর্থ কি? বাংলা অর্থ, বাংলা কি বলে এই ম্যাথমেটিক্স কি, বাংলা কি বলে? এইটাকে বিচ্ছিন্ন গণিত বলে, বিচ্ছিন্ন গণিত, খোঁজ নিবা। হ্যাঁ, বিচ্ছিন্ন গণিত বলে। তার মানে বিচ্ছিন্ন মানে ওইখানে সাধারণত ফ্র্যাকশন নিয়ে কাজ করে না, সবসময় পূর্ণাঙ্গ ভ্যালু নিয়ে কাজ করে। তার মানে লোকেশন এবং ব্রাইটনেস বা কালার যদি পূর্ণাঙ্গতে কনভার্ট করে ফেলো, তাহলে ওই ইমেজটাই হবে ডিজিটাল ইমেজ। এখন আমরা দেখব যে একটা ইমেজকে প্রসেস করতে গেলে আমাদের কি কি স্টেপ ফলো করতে হয়, বা অ্যালগোরিদম। নাও উই নো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য অ্যালগোরিদম
টু প্রসেস অ্যান ইমেজ। একটা ইমেজকে যখন আমরা প্রসেস করবো তখন কিছু স্টেপ ফলো করতে হয়। এই স্টেপগুলো আমরা জানার চেষ্টা করি। আর এই স্টেপগুলো কি বোঝার জন্য যে এক্সাম্পলটা তারা নিয়েছে, একটা এক্সাম্পল সাথে সাথে তারা ব্যবহার করেছে। এক্সাম্পলটা হলো একটা চিঠির আহ, উপর থেকে অ্যাড্রেসটাকে আলাদা করা। একটা চিঠি, চিঠি মানে মেইল। The problem domain in this example consists of a pieces of mail and the objective is to read the address on each piece. তার মানে বলছে একটা চিঠির মধ্যে, এখন তো আমরা চিঠি লিখি না, একসময় চিঠি লিখা হতো খুব বেশি। চিঠির উপরে যে তোমার অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাকে আইডেন্টিফাই করা, এটা ইমেজের মাধ্যমে ইমেজ থেকে অ্যাড্রেসগুলোকে আলাদা করে ফেলা। তার মানে এটা একটা ওসিআর এর কাজ, ওসিআর, অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজার। হ্যাঁ, তোমার ইমেজ থেকে অক্ষরগুলোকে আলাদা করা। তো এই প্রথম স্টেপটা কি, ইমেজ অ্যাকুইজিশন, একটা ইমেজকে ক্যাপচার করা। তোমার ছবি লাগবে, তার মানে প্রথমেই তোমাকে একটা ছবি দরকার, তুমি অ্যাকুয়ার করবা একটা ছবি বা তুলবা অথবা কালেকশন করবা। আচ্ছা, হ্যাঁ, মনোক্রোম ইমেজ হতে পারে, কালার ইমেজ হতে পারে। ফার্স্ট অফ অল তোমার একটা ছবি লাগবে। ছবি যদি ক্যাপচার করতে চাও তাহলে তোমার কি লাগবে? ক্যামেরা লাগবে। এখন the nature of the image sensor are determined by the application. Mail reading application rely greatly on line scan camera. আচ্ছা, তার মানে একটা ইমেজকে ক্যাপচার করতে হবে, সেই ক্যাপচার করা ইমেজ থেকে তোমার অ্যাড্রেসটাকে রিড করতে হবে। এর ফার্স্ট স্টেপ। 2 নম্বর স্টেপ, স্টেপ 2, প্রি প্রসেসিং। Improve the image in ways that increase the chance for success of the other process. এখন আমাদের উদ্দেশ্য হলো ইমেজ থেকে লেখাগুলোকে আলাদা করা। এখন লেখাগুলোকে আলাদা করার জন্য আমার ইমেজটা তো আমি ইনপুট দিব কম্পিউটারে, কিন্তু কম্পিউটারে ইনপুট দেওয়া ইমেজটা যদি ঝাপসা হয় তাহলে হয়তো সে সবগুলো অক্ষর বা লেটারকে আলাদা করতে পারবে না। এই জন্য সবগুলো লেটার বা ক্যারেক্টার যাতে সুন্দর মতো সে রিড করতে পারে, এই জন্য আমাদের কিছু এক্সট্রা কাজ করতে হবে, যেটাকে প্রি প্রসেসিং বলে। যেমন এখানে বলছে মে ডিল উইথ কন্ট্রাস্ট এনহ্যান্সমেন্ট। তুমি যে ছবিটা তুমি নিয়েছো, ওই চিঠির উপরে যে লেখাগুলো আছে, এখানে কন্ট্রাস্টটা বাড়িয়ে দিতে পারো। কন্ট্রাস্টটা বাড়ালে লেখাগুলো ক্লিয়ার হয়, সাদা সাদা হয়, কালোটা কালো হয়। তারপর রিমুভিং নয়েজ, যদি কোনো নয়েজ থাকে, বিভিন্ন ধরনের নয়েজ আছে, এগুলো আমরা শিখবো, জানবো। নয়েজ থাকলে নয়েজটা রিমুভ করতে হবে। অ্যান্ড আইসোলেটিং রিজিয়নস হুজ টেক্সচার ইন্ডিকেটস এ লাইকলিহুড অফ আলফানিউমেরিক ইনফরমেশন। এবং প্রত্যেকটা অক্ষর যাতে আলাদা আলাদা থাকে, এরকম কোনো একটা আলাদা মানে একটার সঙ্গে একটা অ্যাটাচ না থাকে, সেই জন্য কিছু কাজ আমরা করতে পারি। তাহলে একটা মেশিন ভিশনের কাজ করতে গেলে আমাদের প্রি প্রসেসিং লাগবে। কারণ প্রি প্রসেসিং যদি আমরা না করি তাহলে ওই ইমেজ থেকে মেশিন কিন্তু 100% অ্যাকুরেটলি ডাটা বা আউটপুট নাও দিতে পারে। এই জন্য প্রি প্রসেসিং দরকার পড়ে। যেমন এক্সাম্পল হল কন্ট্রাস্টকে বাড়ানো, কন্ট্রাস্ট এনহ্যান্সমেন্ট যেটাকে বলা হয়। তারপর নয়েজকে রিমুভ করা। তো এরকম কাজগুলো আমরা প্রি প্রসেসিং এর ক্ষেত্রে করতে পারি। জি স্যার। তাহলে স্টেপ 2 স্টেপ 2 হলো প্রি প্রসেসিং। এইটা তোমার কেন করতে হবে? যাতে আউটপুটটা সাকসেসফুলি আমরা পাই, এই জন্য প্রি প্রসেসিং স্টেপটা দরকার। নাম্বার 3, ইমেজ সেগমেন্টেশন। একটা ইমেজে কি কি এলিমেন্ট আছে সেগুলোকে আলাদা করা। হ্যাঁ, একটা ইমেজের বিভিন্ন অংশ বা পার্টকে আলাদা করা, এটা 3 নম্বর স্টেপ। তাহলে আমাদের যেহেতু বলছে অক্ষরগুলো আলাদা করতে হবে, এই জন্য অক্ষরগুলোর শেপ জানতে হবে, তাদের বাউন্ডারি জানতে হবে, তার ভিতরে যে হোলগুলো আছে এগুলো জানতে হবে, মেজার করতে হবে। তাহলে 3 নম্বর স্টেপ হলো ইমেজকে সেগমেন্ট করা। 4 নম্বর স্টেপ হলো রিপ্রেজেন্টেশন অ্যান্ড ডেসক্রিপশন। ট্রান্সফর্মিং র ডাটা ইনটু এ ফর্ম সুইটেবল ফর কম্পিউটার প্রসেসিং। এখানে আরেকটা কথা তোমাদের গত ক্লাসে বলেছিলাম, যে আমরা যেটাকে ইমেজ মনে করি কম্পিউটারের কাছে সেগুলো হলো কিছু র ডাটা, মানে সংখ্যা বা কোড।
সংখ্যা বা নাম্বার। তাহলে এই যে আমরা প্রত্যেকটা জিনিসকে বাউন্ডারি, হোল, শেপ জানলাম, তারপর কালারের পরিমাণ জানলাম, লোকেশন জানলাম, এই র ডাটাগুলোকে কম্পিউটারের কাছে প্রেজেন্ট করতে হবে, এটাকে বলছে রিপ্রেজেন্টেশন। দেন description deals with extracting features that result in some quantitative information of interest or features which are basic for differentiating one class of objects from another. এই ডেসক্রিপশন মানে হলো তোমার যে শেপটা তুমি পাবা, সেই শেপটাকে ডেসক্রাইব করা, যে কি পেয়েছো তুমি। যেমন ইন টার্মস অফ ক্যারেক্টার রিকগনিশন, ডেসক্রিপ্টর সাচ এস লেগস মানে হোলস অর বেস অফ হেল্পস ডিফারেন্সিয়েট ওয়ান পার্ট অফ দ্য আলফাবেট ফ্রম অ্যাদার। তার মানে একটা আলফাবেটের যে শেপ আছে, তার ভিতরে যে হোল আছে বা বাউন্ডারি আছে, এইগুলোর সাপেক্ষে একটার থেকে আরেকটাকে আলাদা করা বা ডেসক্রাইব করা, হুম, আলাদা করা। তাহলে তোমার 4 নম্বর স্টেপ হলো যে ডাটাগুলো কম্পিউটারের কাছে প্রেজেন্ট করা, এবং প্রেজেন্ট করে কোনটা দ্বারা কি মিন করে সেটা ডেসক্রাইব করা। 5 নম্বর হলো তোমাদের ডেসক্রাইব করলো যে এইরকম একটা শেপ পাওয়া গেছে, হ্যাঁ, তার বাউন্ডারি এইরকম, তার ভিতরে হোল বা যে ওপেন স্পেসটা আছে এরকম। তাহলে এইসব তোমার যখন সে ডেসক্রাইব করবে, তখন তোমার যে সিস্টেমটা আছে বা অটোমেশন সিস্টেম বা আহ, যেটা মেশিন আছে, তখন সে এইসব দেখে রিকগনাইজ করবে যে কি পেয়েছি। যেমন দেখো, recognition was the process which assigns a label to an object based on the information provided by its descriptors. ডেসক্রিপ্টর বলছে যে এরকম পাওয়া গেছে, যে তার শেপ এরকম, বাউন্ডারি এরকম, ভিতরে আছে তোমার এরকম হোল, এগুলো বলছে। এইগুলা থেকে তোমার সিস্টেম কি করবে, বোঝার চেষ্টা করবে যে কি পাইলাম, রিকগনাইজ করবে যে জিনিসটা কি হতে পারে। যেমন এখানে বলছে এ মে বি দ্য আলফা নিউমেরিক ক্যারেক্টার এ, দেখতে একদম এ এর মতো না, একটু ইটালিক, বলছে এটা এ হতে পারে। তাহলে এরকম সে প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদা করবে। তারপর ইন্টারপ্রিটেশন, এরকম অনেকগুলা ক্যারেক্টার তো একসাথে পাইতে পারো। এখন কোন, তার মানে এখানে ওয়ার্ড পাবা, সেন্টেন্স পাবা, তাহলে কোন ওয়ার্ড দ্বারা কি বোঝাচ্ছে, কোন সেন্টেন্স দ্বারা কি বোঝাচ্ছে, এইগুলা ইন্টারপ্রেট করা মানে ব্যাখ্যা করা। অ্যাসাইনিং মিনিং টু অ্যান ensemble অফ রিকগনাইজড অবজেক্টস। যেমন এখানে তুমি দেখো কিছু একটা সংখ্যা পেয়েছে, 3548702866, মে বি এ জিপ কোড। তার মানে সে ইন্টারপ্রেট করে বলবে যে যেটা যা পাওয়া গেছে, এটা প্রথম হয়তো বলবে যে তোমার রিসিভারের নেম, যে রিসিভ করবে, তারপর তার হাউস নং, তারপর তার এরিয়া, এইরকম এরকম একটা সংখ্যা পেয়েছে, যে সংখ্যাটাকে সে বলছে এটা জিপ কোড বা পোস্টাল কোড হতে পারে। তাহলে এইভাবে তোমার একটা মেশিন ভিশন বা ইমেজ প্রসেসিং এর কাজগুলো হয়ে থাকে। হ্যাঁ, তোমার এখানে 5টা স্টেপ আছে। নাম্বার 1 হলো ইমেজ একুইজিশন, সেকেন্ড হলো তোমার, সেকেন্ডটা কি ছিল, প্রি প্রসেসিং, নাম্বার 3 হলো তোমার সেগমেন্টেশন, নাম্বার 4 হলো রিপ্রেজেন্টেশন অ্যান্ড ডেসক্রিপশন, নাম্বার 5 হলো রিকগনিশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন। তার এই 5টা স্টেপ তোমার প্রত্যেকটা ইমেজ প্রসেসিং এ, সাধারণত একটা ইমেজ প্রসেসিং এর জন্য প্রয়োজন পড়ে। এখানে 5টা স্টেপ, 4 এবং 5-এ কিন্তু 2টা করে আছে। যদি কেউ 5টা লিখে তাও হবে, যদি দুটাকে একটা একটা করে লিখে তাহলে 4 নম্বর থেকে আরো একটা বের হবে, রিপ্রেজেন্টেশন একটা হবে, ডেসক্রিপশন একটা হবে, আর তোমার 5 নম্বরে আছে রিকগনিশন, আর আছে তোমার ইন্টারপ্রিটেশন। যদি আলাদা করি তাহলে 7টা হবে, আর যদি একসাথে করি তাহলে 5টা হবে। তাহলে এখানে অনেক সময় প্রশ্ন থাকতে, মানে হোয়াট আর দ্য স্টেপস উই শুড ফলো টু প্রসেস অ্যান ইমেজ, তাহলে স্টেপগুলো বলতে পারো। যদি বলে এক্সপ্লেইন করো, তাহলে বলতে এক্সপ্লেইন করতে পারো একটা এক্সাম্পল দিয়ে। তাহলে এই হলো 5টা অথবা 7টা স্টেপস ইমেজ প্রসেসিং এর জন্য। এখন একটা কমপ্লিমেন্টারি কোয়েশ্চেন হলো, স্টেপস ইন অ্যান ইমেজ প্রসেসিং সিস্টেম আমরা 7টা দেখলাম বা 5টা দেখলাম, সবগুলা স্টেপ কি প্রয়োজন আছে? আর অল স্টেপস আর রিকোয়ার্ড ফর অল ইমেজ প্রসেসিং, সকল প্রসেসিং এ কি সবগুলা স্টেপ প্রয়োজন আছে কিনা? এখানে আনসারটা হবে ন, নট অল ইমেজ প্রসেসিং সিস্টেমস উড রিকোয়ার অল স্টেপস মডিউলস। এক্সাম্পল হল ইমেজ এনহ্যান্সমেন্ট ফর হিউম্যান ভিজুয়াল পারসেপশন মে নট গো বিয়ন্ড দ্য প্রি প্রসেসিং স্টেজ। বলছে যে যদি হিউম্যান পারসেপশনের জন্য প্রসেস হয়,
তাহলে প্রি প্রসেসিংটা লাগবে না। তার মানে আমরা বলতে পারি যে সকল ধরনের প্রসেসিংয়ের ক্ষেত্রে সবগুলা স্টেপ প্রয়োজন নাই। তার অনেক সময় প্রশ্ন করতে পারে, আর অল স্টেপস আর রিকোয়ার্ড ফর অল ইমেজ প্রসেসিং সিস্টেম? আনসার হবে ন। এক্সাম্পল হবে, ফর হিউম্যান পারসেপশন প্রসেস উই নো নিড ফর প্রি প্রসেসিং স্টেজ। তাহলে এই হলো আমার 2 নম্বর স্লাইডটা আমি শেষ করলাম। 2 নম্বর স্লাইডে আমরা যা পড়লাম সেখান থেকে তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা?